১৯২০ সালে ইংরেজরা যখন ভারতকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করছিল তখন ভারতে চলছিল নবাবী শাসনকাল। সেই সময় পাকিস্তানে এমন একটা জায়গা ছিল যেখানে প্রথমে নবাবেরা সময় কাটানোর জন্য গেলেও পরবর্তীতে সেই জায়গাটা হয়ে যায় একটা পতিতালয়, যার নাম হয় হীরামান্ডি। দেশ ভাগের সময় ইংরেজরা যেমন হীরামান্ডির সীমানার বাইরে দাঙ্গা হাঙ্গামা করছিল, ঠিক তখনই হীরামান্ডির ভেতরেও ছড়িয়ে পড়ে ষড়যন্ত্রের গভীর কালো মেঘ। শুধুমাত্র একজন নবাবের জন্যই হীরামান্ডির মেয়েরা নিজেদের আপনজনদের সাথেই ষড়যন্ত্র শুরু করে, এমনকি এক বোন আরেক বোনকে মেরে ফেলতেও পিছপা হয় না। এই সবের মধ্যেই দেখা যায় ২৫ বছর আগে যে মেয়েটিকে হীরামান্ডির ভেতরে খুন করা হয়েছিল, খুব অদ্ভুতভাবে সেই মেয়েটি ২৫ বছর পরে আবার হীরামান্ডিতে ফিরে আসে। কিন্তু এই দীর্ঘ ২৫ বছরে হীরামান্ডির প্রত্যেকটি মানুষের মধ্যেই তৈরি হয়েছে এক একটি রহস্য। এত দিন ধরে হীরামান্ডির ভেতরে চলা সব ষড়যন্ত্র আর রহস্যগুলো জানতে হলে এই মুভিটির এক্সপ্লেনেশনটি দেখতে ভুলবেন না। তো হ্যালো বন্ধুরা, আজ এক্সপ্লেন করব সম্প্রতি রিলিজ হওয়া একটি জনপ্রিয় টিভি সিরিজ যার নাম হলো হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজার। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। সিরিজের শুরুতেই দেখানো হয় সময়টা হলো ১৯২০ সাল, মানে ইন্ডিয়া পাকিস্তানের স্বাধীনতার পূর্বের সময়। তখনকার লাহোরের একটি জায়গায় একটা কোঠি আছে যার নামই হলো হীরামান্ডি। হীরামান্ডিতে অনেকগুলো মেয়ে থাকে যাদের সর্দার হলো রেহানা। একদিন রাতে রেহানা চুপি চুপি একটা ঘরে ঢুকে একটা ছোট্ট বাচ্চাকে কোলে তুলে নেয়। তখন রেহানার এক দাসী বলে, এই বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে দিন হুজুর। কিন্তু এই কথা শুনে রেহানা খুব রেগে গিয়ে বলে, তোর সাহস তো কম না, তুই আমাকে হুকুম দিস? এই বাচ্চাটা কাকে দিতে হবে সেটা আমি ঠিক করব। এটা বলেই রেহানা বাচ্চাটাকে নিয়ে একজনের কাছে বিক্রি করে দেয়, আর সেই লোকটি বাচ্চাটার বদলে রেহানাকে একটা অতি মূল্যবান গলার হার উপহার দেয়। আসলে এই ছোট্ট বাচ্চা ছেলেটির নাম হলো ইমাদ, আর সে রেহানারই ছোট বোন মাল্লিকা জানের ছেলে। কিন্তু রেহানা যখন ইমাদকে বিক্রি করে দিয়েছে, মাল্লিকা জান তো সে ব্যাপারে কিছুই জানতো না, কারণ সে তখন ঘুমিয়েছিল। আসলে হীরামান্ডিতে কোনো ছেলের জন্ম হলে তাকে এভাবে বিক্রি করে দেয়া হতো, কারণ হীরামান্ডিতে তো ছেলেদের কোনো প্রয়োজন নেই, আর মেয়ে সন্তানেরা বড় হয়ে তাদের মতো করে নবাবদের মনোরঞ্জন করত। এদিকে মাল্লিকা জান ঘুম থেকে উঠে তো তার ছেলে ইমাদকে আর কোথাও খুঁজে পাচ্ছে না। তাই সে তার বোন রেহানার কাছে এসে জিজ্ঞেস করে, আমার ছেলে কোথায়? রেহানা বলে, আমি তোর ছেলেকে তার জায়গা মতো পাঠিয়ে দিয়েছি, তবে তুই চিন্তা করিস না, আমি তাকে তার যোগ্য জায়গায় পাঠিয়েছি। কারণ এই হীরামান্ডির দুনিয়ায় ছেলেদের কোনো প্রয়োজন নেই। তাই এই মহামূল্যবান হারের বদলে ইমাদকে বিক্রি করে দেওয়াটাই আমার কাছে উচিত মনে হয়েছে। এমনিতেও তো আমাদের এই নিষিদ্ধ দুনিয়ায় তুই ইমাদকে তার যোগ্য সম্মান দিয়ে বড় করতে পারতিই না। তাই আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। এসব শুনে মল্লিকা জান কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিলে আপা? তুমি আমাকে না জানিয়ে অপরিচিত কারো কাছে তাকে বিক্রি করে দিলে আপা? এবার রেহানা খুব রেগে গিয়ে বলে, আপা না, তুই আমাকে হুজুর বলে ডাকবি। আমি হলাম এই হীরামান্ডির মালিক, তাই হীরামান্ডিতে কার সাথে কি করতে হবে সেটা একমাত্র আমি ঠিক করব। মাল্লিকা জান বলে, ঠিক আছে হুজুর, তবে আপনি যেভাবে আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিলেন, একদিন আমিও এইভাবেই আপনার কাছ থেকে আপনার সবকিছু কেড়ে নেব। এটা বলেই মাল্লিকা জান কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়, আর রেহানা এক দৃষ্টিতে মাল্লিকা জানের দিকেই তাকিয়ে থাকে। এই ঘটনার পরে ২৫ বছর সময় কেটে যায়। এখন মাল্লিকা জানই হলো এই হীরামান্ডির রানী, আর তার বোন রেহানা অনেক আগেই মারা গেছে। এখন মাল্লিকার অনেক দাসীরা আছে যারা সবসময় মাল্লিকার সেবা যত্নের কাজেই নিয়োজিত থাকে। একদিন মাল্লিকা যখন তার হাতে মেহেদি লাগাচ্ছে, তখনই একটা মেয়ে এসে তাকে বলে, একজন ইংরেজ সাহেব মাল্লিকার সাথে দেখা করতে চায়। ওস্তাদজি তার সাথে করে সেই সাহেবকে নিয়ে এসেছে। এটা শুনে মাল্লিকা সেই সাহেবের সাথে দেখা করার জন্য আসে। ওস্তাদজি মাল্লিকাকে বলে, এই সাহেবের নাম হলো গান্ধার। এই সাহেব গ্রামোফোনের সাহায্যে অনেক পতিতাদের গান রেকর্ড করে সেগুলোকে বাজারে বিক্রি করে। এবার সাহেব তার গ্রামোফোনে মাল্লিকা জানকে একটা গান বাজিয়ে শোনায়। এরপর সে বলে, মাল্লিকা যদি চায় তাহলে সে তাদের গান এই গ্রামোফোনের সাহায্যে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারবে। কিন্তু মাল্লিকা কঠোরভাবে সাহেবকে বলে, আমাদের গান এত সস্তা না, যারা আমাদের গান শুনতে চায় তাদেরকে এই হীরামান্ডিতেই আসতে হবে। এসব বলে মাল্লিকা সেই ইংরেজ সাহেবকে চলে যেতে বলে। কিন্তু মাল্লিকার এমন ব্যবহারে সেই সাহেব মনে মনে অনেক অপমানিত বোধ করে। এরপরে মাল্লিকা জানের বড় মেয়েকে দেখানো হয় যার নাম হলো বিব্বজান। সেদিন রাতে বিব্বজানের নাচ গান দেখার জন্য অনেক নবাবেরা এসেছে, কিন্তু বিব্বজান তো শুধুমাত্র একজন নবাবের জন্যই নাচ গান করে যার নাম হলো ওয়ালি। সেই সময় মাল্লিকা জান তার পুরনো নবাবের সাথে ছিল যার নাম হলো জুলফিকার। নবাব জুলফিকার আজ ইংরেজদের কাছ থেকে খান বাহাদুর উপাধি পেয়েছে।
তাই সে সেই খুশিতে আজ অনেক বেশি ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। মল্লিকা জান যখন আবার হীরামান্ডিতে ফিরে আসে তখন তার ছোট বোন ওয়াহেদা আজকের জমা হওয়া সব টাকা এনে তার কাছে দেয়। সারাদিনে নবাবেরা মেয়েদের নাচ দেখে যে টাকা দেয়, দিন শেষে ওয়াহেদা সেই টাকাগুলোকেই একসাথে করে মল্লিকা জানকে এনে দেয়। কিন্তু মল্লিকা জান সেই টাকা দেখেই বলে, আজ এত কম টাকা কেন? তুই কি এখান থেকে টাকা চুরি করেছিস? ওয়াহেদা বলে, না তো, সে কোনো টাকা চুরি করেনি। কিন্তু ওয়াহেদা ঘর থেকে বেরিয়ে আসার পর তার হাতে একটা পুঁটলি দেখা যায়। তার মানে সে মল্লিকা জানকে টাকা দেওয়ার আগে সেখান থেকে কিছু টাকা নিজের জন্য সরিয়ে রাখে। এরপর মল্লিকা জানের ছোট মেয়ে আলমজেবকে দেখানো হয়। সবাই তাকে ছোট করে আলম বলে ডাকে। আলমের সাথে সবসময় সাইমা নামের একজন দাসী থাকে, তবে আলম সাইমাকে তার বন্ধুই মনে করে। এই হীরামান্ডিতে আলম হলো সবার থেকে আলাদা। আলম বই পড়তে খুব ভালোবাসে, বিশেষ করে কবিতার বই। একদিন আলম যখন শুয়ে শুয়ে কবিতার বই পড়ছে তখনই সাইমা এসে তাকে বলে, তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, এখনই তোমাকে তৈরি হতে হবে, তোমার সাথে দেখা করার জন্য একজন এসেছে। কিন্তু আলমের তো সেদিকে কোনো খেয়ালই নেই। সে এসব সাজগোজ নাচ গান কিছুই পছন্দ করে না। আলম সব সময় তার কল্পনার জগতেই থাকে। তাই সে সাইমার কথায় কোনো কান না দিয়ে বিছানা থেকে উঠে চলে যায়। সাইমা আলমের পিছু পিছু এসে দেখে সে তো সুইমিং পুলের পাশে বসে একটা কবিতার বই পড়ছে। তাই সে সেখানে বসে আলমকে সাজাতে শুরু করে। কিন্তু এভাবে সাজাতে গিয়ে আলমের গলায় থাকা একটা দামি নেকলেস হঠাৎ করে ছিঁড়ে যায়। সেই নেকলেসটার মুক্ত চারিদিকে ছড়িয়ে পড়ে। একটা মুক্ত সুইমিং পুলের পানিতে পড়ে যায়, যেটা সাইমা আর আলম কেউই খেয়াল করেনি। তারা দুজনে মিলে চারিদিকে ছড়িয়ে পড়া মুক্তগুলোকে কুড়িয়ে নিয়ে মল্লিকা জানের সামনে আসে। আলম তার মাকে মুক্তগুলো দেখিয়ে বলে, আসলে আমার ভুলের কারণেই মালাটা ছিঁড়ে গেছে, এতে সাইমার কোনো দোষ নেই, তুমি ওকে কিছু বলো না। কিন্তু মল্লিকা জান বলে, মালাটাতে তো 101টা মুক্ত ছিল, কিন্তু তুমি তো কুড়িয়ে এনেছো 100টা মুক্ত, তাহলে আর একটা মুক্ত কোথায় গেল? তুমি আগে সেই একটা মুক্ত খুঁজে আনো। যদি সেই মুক্তটা খুঁজে না পাও তাহলে আমি সাইমাকে বিক্রি করে মালাটার দাম উসুল করব। এটা বলেই মল্লিকা জান সেখান থেকে চলে যায়। কিন্তু আলম তার মার এমন ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে। আলম মনে মনে ভাবে, আমার ভুলের জন্য একজন নির্দোষ কেন শাস্তি পাবে? তাই সে মুক্তটাকে খোঁজার জন্য একটা ল্যাম্প নিয়ে রাতের বেলায় সেই সুইমিং পুলে নেমে পড়ে। এরপর সে মুক্তটা খুঁজে বের করে তার মাকে এনে দেখায়। তখন মল্লিকা জান বলে, আমি তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্যই এমনটা করতে বলেছি। আজকের এই শিক্ষাটা থেকেই তুমি বুঝতে পারবে যে একটা সামান্য জিনিসেরও কতটা মূল্য আছে। আলম বলে, এবার তো মুক্তটা পাওয়া গেছে, তাহলে তো তুমি আর সাইমাকে বিক্রি করে দেবে না, তাই না? আলমের এই কথা শুনে মল্লিকা জান হাসতে হাসতে বলে, একবার আমিও আমার মার কাছে ঠিক এই কথাটাই বলেছিলাম, কিন্তু আমার মা আমার কোনো কথাই শোনেনি, আমাকেও সবার মতোই নবাবদের কাছে বিক্রি করে দিয়েছে। তাই তোমাকেও আমাদের সবার মতোই এই পথেই আসতে হবে। আগামীকাল থেকেই তোমার এই পথের যাত্রা শুরু হবে। আমি তোমাকে আমার নিজের হাতে সাজিয়ে দেব। এই হীরামান্ডিতে জন্মের পরেই আমাদের ভাগ্যে এটাই লেখা হয়েছে। তাই তোমাকেও নিজের ভাগ্যকে মেনে নিয়ে নাচ গান করে নবাবদের মন ভোলাতে হবে। তখন আলম বলে, কিন্তু আমার এসব করতে ভালো লাগে না মা, আমার তো বই পড়তে ভালো লাগে, কবিতা লিখতে ভালো লাগে। মল্লিকা জান বলে, এসব করে শুধু শুধু তোমার সময় নষ্ট করো না, তোমার ভাগ্যকে যত তাড়াতাড়ি মেনে নেবে ততই তোমার জন্য ভালো হবে। এর পরের দিন হীরামান্ডির সব মেয়েরা নাচ গান করে আলমকে তাদের দুনিয়ায় স্বাগত জানায়। কিন্তু আলম এতে একেবারেই খুশি হয় না, কারণ সে তো এই পথে কোনো দিনই আসতে চায়নি। তবে এই হীরামান্ডির দুনিয়ায় তার মা মল্লিকা জানের কথাই হলো শেষ কথা। তাই সে তার মায়ের ইচ্ছের বিরুদ্ধে কোনো প্রতিবাদই করতে পারে না। সব অনুষ্ঠান শেষ হয়ে গেলে আলম যখন তার ঘরে চলে আসে তখন বিব্বজান আর লাজ্জ আলমের কাছে আসে। লাজ্জ হলো মল্লিকা জানের পাতানো মেয়ে। লাজ্জ আলমকে বলে, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? আলম বলে, আমি তো কখনোই তোমাদের মতো হতে চাইনি, তাহলে মা আমাকে তোমাদের মতো হওয়ার জন্য কেন জোর করছে? এটা শুনে লাজ্জ হাসতে হাসতে বলে, তোমার কি মনে হয় আমরা এখানে ইচ্ছে করে এসেছি? আলম বলে, তোমরা যাই বলো না কেন, আমি আমার স্বপ্নকে পূরণ করার জন্য লড়াই করে যাব। এবার লাজ্জ বিব্বজানকে বলে, তুমি আলমকে বোঝাও তার স্বপ্নের দুনিয়া থেকে বের হয়ে আসতে। এই পথে যে একবার এসেছে তার আর কোনো মুক্তি নেই। আমার বয়স যখন মাত্র 6 বছর ছিল তখনই আমার ফুফু আমাকে এখানে ফেলে রেখে যায়। আর এর পর থেকে তো আমি এই হীরামান্ডির 4 দেয়ালের মধ্যেই বন্দী হয়ে আছি। আমিও তো কত লড়াই করার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। কোনো দিনই আমি এই অভিশপ্ত জীবন থেকে বের হতে পারিনি। তবে এবার মনে হচ্ছে এই বন্দি জীবন থেকে আমি মুক্ত হয়ে যাব। বিব্বজান লাজ্জকে জিজ্ঞেস করে, এমন কথা বলছো কেন?
কোনো নবাবের সাথে পালিয়ে যাবে নাকি? তখন লাজ্জো বলে, কার সাথে কখন কি হয় তা কে বলতে পারে। তবে তুই দোয়া কর আমাদের আলমের জন্য যেন এমন একজন নবাব আসে যে তাকে অনেক ভালোবাসবে। এরপরে আমাদের একটা ছেলেকে দেখানো হয় যার নাম হলো তাজদার। সে বিদেশ থেকে ওকালতি পড়াশোনা শেষ করে দেশে ফিরে এসেছে। তাজদার হলো বালোচ নবাব পরিবারের একমাত্র উত্তরাধিকারী, তাই সবাই তাকে ছোট নবাব বলে ডাকে। তার বাবার অনেক বড় হোটেলের ব্যবসা আছে আর এবার তাজদারকে সেই ব্যবসা সামলাতে হবে। একবার তাজদারকে তার দাদি মজা করে বলে, তুমি বিদেশ থেকে এত পড়াশোনা তো করে এসেছো, কিন্তু তোমাকে প্রেম ভালোবাসা শেখার জন্য এবার হীরামান্ডি যেতে হবে। এটা শুনে তাজদার হাসতে হাসতে বলে, দাদি, হীরামান্ডির মতো একটা জায়গায় কেউ কিভাবে প্রেম ভালোবাসা শিখতে পারে? ভালোবাসা তো কখনো কাউকে শেখানো যায় না দাদি। যখন কেউ কারো প্রেমে পড়বে সে তো বুঝতেই পারবে না যে সে প্রেমে পড়েছে কিনা। তাজদারের এমন কথা শুনে বাকিরাও তো হাসতে থাকে আর বলে, আমাদের তাজ তাহলে এখন অনেক বড় হয়ে গেছে। এরপর তাজ বালাজি নামে একজন লোকের সাথে কথা বলতে আসে। বালাজি তাকে বলে, তুমি জানো পরিবারের সবাই এখন তোমাকে হীরামান্ডিতে পাঠানোর ব্যবস্থা করতে যাচ্ছে। এটাই হলো আমাদের নবাব পরিবারের নিয়ম। তাজ বলে, কিন্তু এটা আবার কেমন নিয়ম যেখানে চাইলেই কোনো মহিলাকে টাকা দিয়ে কেনা যায়? আর নবাব পরিবারের সব ছেলেদের কেনই বা সেখানে যেতে হবে? তবে যে নিয়মেই হোক না কেন আমি কখনোই ওই হীরামান্ডিতে যাব না, কারণ মেয়েদের নিয়ে খেলা করা আমার একদমই পছন্দ না। এরপর তাজ তার বাবার কাছে আসে। তাজ তার বাবাকে বলে, আমার পড়াশোনা তো শেষ হয়ে গেছে, এবার আমার ইচ্ছে আমি চাকরি করতে চাই। কিন্তু তার বাবা বলে, তুমি হলে বালসদের ছোট নবাব, আমাদের পরিবারের নবাবেরা কোনোদিন চাকরি করেনি। আমার সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সবকিছুর একমাত্র উত্তরাধিকারী হলে তুমি। আর তুমি কিনা বলছো বাইরে গিয়ে চাকরি করবে? এটা কখনোই সম্ভব না। তুমি তো ভবিষ্যতে আমার সব ব্যবসা বাণিজ্যেরই দায়িত্ব নেবে। তাই এসব চাকরির ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে ব্যবসায় মন দাও। তাজ বলে, কিন্তু বাবা, ভারতবর্ষের সব নবাবেরা তো হলো ইংরেজদের গোলাম। ইংরেজরা যেভাবে চালায় নবাবদের সেভাবেই চলতে হয়। এখন নবাবেরা তো ইংরেজদের জন্যই চাকরি করে, তাহলে আমি কেন বাইরে চাকরি করতে পারবো না? এবার তাজের বাবা বলে, তুমি যাই বলো না কেন, তুমি আমাদের নবাবী নিয়ম মতো বাইরে গিয়ে চাকরি করতে পারবে না। আর ইংরেজরা আছে বলেই আমাদের নবাবী এখনো টিকে আছে। তাই আমাদের নবাবী টিকিয়ে রাখতে হলে ইংরেজদেরকে সাপোর্ট করতেই হবে। অন্যদিকে দেখা যায় হীরামান্ডিতে ওয়াহিদার সাথে একজন ইংরেজ অফিসার দেখা করতে এসেছে। ইংরেজ অফিসার ওয়াহিদাকে কিছু টাকা দিয়ে বলে, হীরামান্ডির কয়েকজন মেয়েকে গিয়ে তাদের একটা পার্টিতে নাচ গান করে আসর জমাতে হবে। কিন্তু ওয়াহেদা টাকা ফেরত দিয়ে ইংরেজ অফিসারের মুখের ওপরে তাকে না করে দেয়। সে খুব অহংকারের সাথে বলে, আমরা কি এতই সস্তা যে ইংরেজদের সব পার্টিতে গিয়ে নাচ গান করব? আমরা শুধুমাত্র নবাবদের মনোরঞ্জন করি, তাই আমাদের যখন ইচ্ছে হবে যাব, আর ইচ্ছে না হলে যাব না। এসব বলে ওয়াহেদা সেই ইংরেজ অফিসারকে বিদায় করে দেয়। মাল্লিকা জান যখন এই কথাটা জানতে পারে সে তো ওয়াহেদার উপরে খুব খুশি হয়। সে হাসতে হাসতে বলে, এবার ইংরেজরা বুঝবে এই হীরামান্ডিতে তাদের নয়, শুধুমাত্র মাল্লিকা জানেরই পাওয়ার চলে। কিন্তু সেই ইংরেজ অফিসার তো ওয়াহেদার এমন ব্যবহারে খুব বেশি অপমানিত বোধ করছে। তাই সে ওস্তাদজিকে ডেকে আনে মাল্লিকা জানের ব্যাপারে সবকিছু জানার জন্য। অফিসার ওস্তাদজিকে বলে, এই মাল্লিকা জানের ব্যাপারে আমার সব ইনফরমেশন চাই। তার অহংকার কিভাবে ভাঙতে হয় সেটা আমিও দেখিয়ে দেব। এরপর একদিন মাল্লিকা জান একটা প্রোগ্রামের জন্য তাজদের বাড়িতে যাবে। সে আলমকেও তার সাথে যাওয়ার জন্য তৈরি হতে বলে, কিন্তু আলম অসুস্থতার নাটক করে বলে আজ তার শরীরটা অনেক খারাপ। এই অসুস্থ শরীর নিয়ে সে আজ কোথাও যেতে পারবে না। এই কথা শুনে মাল্লিকা যেন আলমকে আর বেশি জোর করে না। তবে সে আলমের হাত থেকে একটা ডায়েরি নিয়ে দেখে আলম সেখানে বিখ্যাত শায়ের নওয়াজ সাহেবের লেখা একটা কবিতা লিখে রেখেছে। মাল্লিকা জান বলে, আজ তো পার্টিতে নওয়াজ সাহেবও কবিতা শোনাতে আসবেন, কিন্তু তোমার তো শরীর খারাপ, তাই কি আর করা? নওয়াজ সাহেব আসবেন এটা শুনে আলম মিথ্যে কথা বলার জন্য মনে মনে অনেক আফসোস করতে থাকে। এদিকে মাল্লিকা জানতো পার্টিতে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছে, কিন্তু এবার আলমও লুকিয়ে তার মার গাড়ির পেছনে উঠে বসে যাতে সেও পার্টিতে যেতে পারে। আলম যে গাড়িতে উঠে বসেছে মাল্লিকা জান সেটা না জেনেই আলমকে নিয়ে সেই পার্টিতে চলে আসে। আলম দরজার পেছনে লুকিয়ে থেকে নওয়াজ সাহেবের কবিতা শোনে আর সব কবিতা তার ডায়েরিতে লিখে রাখে। কিন্তু হঠাৎ করে তাজের নজর পড়ে যায় আলমের ওপরে। তাজ তো আলমকে দেখে তার থেকে যেন নজর সরাতেই পারছে না। সে আলমের কাছেও আসে, কিন্তু কিছু বলার আগে প্রোগ্রামটা শেষ হয়ে যায়। তখনই আলম ধরা পড়ার ভয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
এদিকে তাজের দাদি মল্লিকা জানের সাথে তাজের পরিচয় করিয়ে দেয়। দাদি তাজকে মল্লিকা জানের ছোট মেয়ে আলমের কথাও বলে, কিন্তু তাজ তো জানে না যে আলম হলো সেই মেয়ে যাকে সে একটু আগেই প্রোগ্রামে দেখেছিল। তাজ মল্লিকা জানকে দেখে মজা করে বলে, তাহলে দাদি এবার এই মহিলাদের থেকে আমাকে ভালোবাসা শিখতে হবে। দাদি তো তাজকে ধমক দিয়ে থামিয়ে বলে, এনার সাথে সম্মান দিয়ে কথা বলো তাজ। তাজ এবার মল্লিকা জানকে সরি বলে চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। কিন্তু মল্লিকা জান বলে, আমি একা এসেছি আর একাই যেতে পারবো। তবে তাজবাবু, আপনাকে একটা কথা বলি, নবাব হয়ে আপনি হীরামান্ডিতে যাবেন না এটা তো হতেই পারে না। এরপর মল্লিকা জান সেখান থেকে হীরামান্ডি ফিরে আসে। তবে এবার সে আলমকে তার গাড়ির পেছন থেকে নামতে দেখে ফেলেছে। কিন্তু মল্লিকা জান এই কাজের জন্য আলমকে তখন কিছু না বলেই তাকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। এরপর দেখা যায় রাতের বেলা সাইমা লুকিয়ে লুকিয়ে বালি নামের মল্লিকা জানের একজন বডিগার্ডের কাছে আসে। বালিকে চিন্তিত দেখে সাইমা তাকে জিজ্ঞেস করে, আজ তোমার কি হয়েছে? বালি বলে, আলম কখন যে হুজুরের গাড়িতে উঠে পার্টিতে চলে গেছে আমি সেটা বুঝতেই পারিনি। তাই এই অপরাধের জন্য হুজুর নিশ্চয়ই কাল আমাকে অনেক কঠিন শাস্তি দেবেন। এর পরের দিন একটা মেয়ে আলমকে বলে, তুমি কাল হুজুরকে মিথ্যে কথা বলেছ, আবার তাকে লুকিয়ে হুজুরের সাথে পার্টিতেও চলে গেছ। কিন্তু হুজুর তো তোমাকে কোনো শাস্তি দিলেন না। আলম বলে, মা আমাকে কেন শাস্তি দেবে? মা তো ভালো করেই জানে আমি কবিতা কত ভালোবাসি, তাই পার্টিতে কবিতা শুনতে গিয়েছিলাম। তবে তখনই দেখা যায় মল্লিকা জানের হুকুমে দাসীরা এক এক করে আলমের সব বইগুলোকে ফেলে দিচ্ছে। এটা দেখেই তো আলম খুব চমকে যায়। সে একজন দাসীকে জিজ্ঞেস করে, তোমরা আমার বইগুলো এভাবে ফেলে দিচ্ছ কেন? আর আমার ডায়েরিটা কোথায় গেল? দাসী বলে, আমরা শুধুমাত্র হুজুরের হুকুম পালন করছি। আপনার কিছু জানার থাকলে হুজুরকে গিয়ে জিজ্ঞেস করুন। আলম তখনই দৌড়ে তার মার কাছে এসে জিজ্ঞেস করে, মা তুমি আমার সব বইগুলো এভাবে ফেলে দিচ্ছ কেন? এবার মল্লিকা জান কঠিন গলায় বলে, হীরামান্ডিতে বইয়ের কোনো জায়গা নেই, এখানে ঘুঙুরই হলো সব, ঘুঙুরই হলো তোমার ভবিষ্যৎ। এটা বলেই সে আলমকে একটা ঘুঙুর দেয় আর তার সব বই ও সাধের ডায়েরিটা আলমের সামনে আগুনে পুড়িয়ে ফেলে। আলম তার মাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মল্লিকা জান একবার যা বলেছে সেটাই করে। এবার মল্লিকা জান আলমকে সাবধান করে দেয়, এরপর থেকে সে যেন আর তাকে কোনো মিথ্যে কথা না বলে, না হলে মিথ্যে বলার ফল এরকমই হবে। আলম তার মার এমন ব্যবহারে অনেক কষ্ট পেয়ে এবার বড় বোন বিব্বজানের কাছে আসে। বিব্বজান তখন নবাব ওয়ালির সাথে সময় কাটাচ্ছিল। আলম কাঁদতে কাঁদতে বিব্বকে বলে, মা আমার সব বই পুড়িয়ে ফেলেছে আপা। বিব্বজান তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আবার নতুন বই কিনে দেব। কিন্তু আলম বলে, পরে না, তুমি এখনই আমার সাথে চলো। আলমের এমন জেদ দেখে শেষ পর্যন্ত বিব্বজান তার ঘরের বাইরে এসে দেখে, কিন্তু আলম তো ততক্ষণে ঘুঙুরগুলোকে সেখানে ফেলে রেখেই চলে গেছে। এবার নবাব ওয়ালি বিব্বকে বলে, আজ মনে হয় স্বদেশীদের উপরে বড় কোনো হামলা হতে পারে। এই কথা শুনে বিব্ব তো মনে মনে অনেক চিন্তায় পড়ে যায়। সে তখনই আলমকে নিয়ে লাইব্রেরিতে আসে তাকে কিছু নতুন বই কিনে দেওয়ার জন্য। আলম তার পছন্দের কবিতার বই খুঁজতে চলে গেলে বিব্ব লাইব্রেরিয়ানের থেকে একটা গোপন বই চেয়ে নেয়। আর এখানেই জানা যায় বিব্ব আসলে লুকিয়ে স্বদেশী আন্দোলনকারীদের কাজে সাহায্য করে। নবাবদের থেকে কোনো ইনফরমেশন পেলে সে স্বদেশীদের কাছে সেই খবরটা পৌঁছে দেয়। বিব্ব বইটা নিয়ে আলমকে লাইব্রেরিতেই থাকতে বলে স্বদেশীদের খবর দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। আলম তো লাইব্রেরিতে কবিতার বই খুঁজতে খুঁজতে হঠাৎই তার তাজের সাথে দেখা হয়ে যায়। তাজ আলমকে ইমপ্রেস করার জন্য বেশ সুন্দর সুন্দর কিছু কথা বলে। তারা দুজনে কথা বলছে, অন্যদিকে বিব্ব হায়দার নামের একজন লোককে এসে বলে, আজ তাদের লোকেদের ওপরে ইংরেজরা হামলা করতে পারে, তাই সবাই যেন খুব সাবধানে থাকে। এরপর সে তার আনা বইটা থেকে একটা বন্দুক বের করে হায়দারকে দেয়। বিব্ব বলে, এবার আমাদের কোনো লোক মরলে তার বদলে তাদেরকেও মেরে আসবেন। এদিকে আলম লাইব্রেরি থেকে অনেকগুলো বই নিয়ে বেরিয়ে যায়। তাজ লাইব্রেরিয়ানকে আলমকে সেটা জিজ্ঞেস করে। লাইব্রেরিয়ান বলে, এখানে তো কত মেয়ে আসে, এই মেয়ে কোন বাড়ির সেটা আমি কিভাবে বলবো হুজুর? এদিকে ততক্ষণে বাইরে স্বদেশীরা মিছিল শুরু করেছে আর ইংরেজ পুলিশ এসে সেই মিছিলে লাঠিচার্জ শুরু করে দেয়। বাইরে শুরু হয় অনেক বিশৃঙ্খলা। আলম লাইব্রেরি থেকে বেরিয়ে এসে দেখে বাইরের অবস্থা তো খুবই খারাপ। সে এবার কিভাবে এই মিছিলের মধ্যে থেকে বের হবে সেটাই আর বুঝতে পারছে না। তখন তাজ এসে আলমকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে বের করছি। কিন্তু তখনই তাজ আরেকটা ছেলেকে বাঁচানোর জন্য মিছিলের মধ্যে ঢুকে পড়ে।
তাজকে একজন ইংরেজ পুলিশ মারতে এলে হায়দার পেছন থেকে এসে গুলি করে সেই ইংরেজ পুলিশকেই মেরে ফেলে। এবার তাজ যখন আবার ফিরে আসে তখন সে দেখে আলম তো সেখানে নেই, তবে তাজ সেখানে আলমের ফেলে যাওয়া একটা রুমাল কুড়িয়ে পায়। আলম আবার কিছু না বলে চলে গেছে দেখে তাজের মনটাই খারাপ হয়ে যায়। সে এবারও আলমের নাম ঠিকানা কিছুই জানতে পারল না। আর এখানেই এই সিরিজের এপিসোড 1 শেষ হয়।